ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বিবেকানন্দের চিন্তা চেতনায় তৎকালীন ভারতের রূপরেখা। এই কোর্সের আজকের বিষয় নূতন ভারতের পরিকল্পনা। স্বামীজির নূতন ভারতের পরিকল্পনা কিভাবে করছেন সেটি আমরা দেখব। এটি দেখার স্বার্থে আমরা কয়েকটি রেফারেন্স নিয়েছি। সেটি প্রথম হচ্ছে দেখব বাণী রচনা দশম খণ্ড। সেখানে স্বামীজি কীরকমভাবে বলছেন, এখানে অধিকারীবাদের দোষ। আমরা পুরো বর্তমান ভারত এবং বিশদভাবে স্বদেশ মন্ত্রে দেখেছি এই অধিকারীবাদের দোষের ঊর্ধ্বে উঠতে হবে, নইলে সম্ভব নয়। সেই জন্য প্রথমেই আমরা এটা দেখব স্বামীজির পরিকল্পনা, তখন বোঝা যাবে যে স্বামীজি কীভাবে নূতন ভারতের পরিকল্পনা করছেন। বাণী রচনা দশম খণ্ড, পৃষ্ঠা 120 থেকে 122। এখানে শুরু করছেন, প্রথমে বলে নেওয়া ভালো, এই বিষয়টি স্বামীজি উল্লেখ করেছেন তার প্রিয় সন্ন্যাসী ভাতৃবৃন্দ এবং তার শিষ্য অন্যান্য ব্রহ্মচারীদের সামনে। বেলুড় মঠে এটি বলেছিলেন। বিষয়টি খুব গভীর। প্রাচীন ঋষিগণের উপর আমি অসীম শ্রদ্ধা ভক্তি সম্পন্ন। তারা একদিকে দেখাচ্ছেন প্রাচীন ঋষিদের যে অবদান, সেজন্য তিনি সবসময় ভক্তি শ্রদ্ধা দেখাচ্ছেন। তারপরে বলছেন, কিন্তু পরবর্তীকালে তাঁদের দোহাই দিয়া যেভাবে জনসমাজে লোকশিক্ষা প্রবর্তিত হইয়াছে, সেই শিক্ষা প্রণালী আমি বিশেষ আপত্তিকর মনে করি। তাহলে প্রাচীন ঋষিগণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি তাঁদের রেখে যাওয়া শিক্ষা পরবর্তীকালে যাদের উপরে এই শিক্ষার ভারটি ছিল, তারা যেভাবে এই জনসমাজকে পরিবর্তন করেছে, সেটিতে স্বামীজির আপত্তি। কেন আপত্তি সেটি বলছেন, ওই সময় হইতে স্মৃতিকারেরা সর্বদাই ইহা করো উহা করিও না, অর্থাৎ এটি করা যাবে এটি করা যাবে না, এইরকম বিভিন্ন বাধা নিষেধ, সামাজিক বাধা নিষেধ, সেটি তিনি দেখছেন, করেছেন। এই সামাজিক বাধা নিষেধগুলির উদ্দেশ্য বা যুক্তি তাহারা কখনোই দেন নাই। কেন এটি করা হবে না বা কেন এটি করতে হবে, সেটি তারা বলে যাননি। এইরূপ শিক্ষা প্রণালী আগাগোড়া বড়ই অনিষ্টকর। অর্থাৎ যেখানে করা হবে কিংবা করা হবে না, তার সপক্ষে যদি যুক্তি না থাকে, তাহলে সেটি হবে আগাগোড়া অনিষ্টকর। ইহাতে যথার্থ উদ্দেশ্য সিদ্ধ না হইয়া লোকের ঘাড়ে কতকগুলি অনর্থের বোঝা চাপানো হয় মাত্র। তাহলে বলছেন, এই সাধারণভাবে এটা বলা হয়, যেমন যেমন যুগধর্ম, যেমন যেমন যুগ আসে সেই রকম যুগের ধর্ম যেগুলি সাধারণ মানুষ মেনে চলে, অর্থাৎ সেই বিধিনিষেধ, সেই বিধিনিষেধই যেন ধর্ম এইরকম একটি প্রতিপন্ন হয়। সেই জন্য বলছেন এই বিধিনিষেধগুলির উদ্দেশ্য, কেন এই বিধিনিষেধের উদ্দেশ্য কি আছে, সাধারণ লোকের নিকট গোপন করিয়া রাখিবার এই কারণ প্রদর্শিত হইয়া থাকে যে তাহারা ওই উদ্দেশ্য বুঝিবার যথার্থ অধিকারী নয়। তাহলে একটা বলছেন তারা যথার্থ অধিকারী নয়, সেই জন্য তাকে বলতে হবে না। কিন্তু এটা কি, এটা কি করে না, যখনই কেবলমাত্র বিধিনিষেধ চাপানো হবে, সেখানে দেখা যাবে গোপন কোন একটি উদ্দেশ্য সাধিত হচ্ছে। এই গোপন উদ্দেশ্য, সেটি হচ্ছে স্বার্থ। তাহলে কিছু স্বার্থ আছে, সেই স্বার্থটা সামনে রাখা হয়েছে। এইবার কিছুক্ষণ পরে স্বামীজি আরও এরকম বলছেন, অধিকারী কে, তার অধিকার, অধিকারীবাদ যে বলছেন, কেন বলছেন অধিকারীবাদ, কাকে দিতে হবে কাকে দিতে হবে না, শিক্ষা, অর্থাৎ সেখানে জন্মগত সূত্রে যে যেরকম পরিবারে জন্মগ্রহণ করেছে তার সেরকম
সেটি জ্ঞান লাভের একটি যেন সুগম পথ। অর্থাৎ ব্রাহ্মণ বংশে জন্মালে তার জ্ঞান লাভ খুব সহজেই সম্ভব হচ্ছে, অব্রাহ্মণের সেই শিক্ষা থেকে দূরে থাকছে। এই রকম স্বামীজি এখানে গীতা থেকে একটি শ্লোক উল্লেখ করবেন, যেখানে এই যারা অধিকারীবাদ তাকে সামনে রাখেন তারা যেভাবে বিষয়টাকে বলেন। তর্কের সাপেক্ষে তারা বলছেন, দুর্বল চিত্ত লোকের নিকট উচ্চতম আধ্যাত্মিক জ্ঞানের কথা বলিলে তাহাদের বুদ্ধি গুলাইয়া যাইবে। অতএব আমরা শ্লোক শুনি, এটি গীতার, ন বুদ্ধি ভেদম জনয়েত অজ্ঞানাম কর্মসঙ্গিনাম যোজয়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ। বলছেন কর্মাসক্ত মানে কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদিগকে জ্ঞানের উপদেশ দিয়া জ্ঞানী ব্যক্তি তাহাদের বুদ্ধিভেদ জন্মাইবেন না, কিন্তু জ্ঞানী যুক্তভাবে কর্মসমুদয় স্বয়ং আচরণ করিয়া তাহাদিগকে কর্মে নিযুক্ত রাখিবেন। স্বামীজিতে খুব সুন্দরভাবে যুক্তি নিয়ে আসছেন। আলোকের দ্বারা অন্ধকার দূর না হইয়া পূর্বাপেক্ষা গভীরতর অন্ধকারের সৃষ্টি হইয়া থাকে, এই স্ববিরোধী বাক্যে আমার বিশ্বাস হয় না। অর্থাৎ এই অধিকারী বাদটাকে তিনি বিশ্বাস করতে পারছেন না। কেন না, অন্ধকার দূর করার জন্য যে আলো, সেই আলো কি করে অন্ধকার নিয়ে আসবে? তাহলে বলছেন জ্ঞানের অর্থ অজ্ঞানজ ভ্রমসমূহ হইতে মুক্ত হওয়া। সেই জ্ঞানের দ্বারা ভ্রম আসিবে, জ্ঞানালোক আসিলে মাথা গুলাইয়া যাইবে, ইহা কি কখনো সম্ভব? তারপরে বলছেন, তাহারা সনাতন সত্যের সহিত ভ্রমপূর্ণ কুসংস্কারগুলি একটা আপোষ করিতে চেষ্টা করে এবং সেই জন্য এই মতবাদের পোষকতা করে যে লোকাচার ও দেশাচার মানিতেই হইবে। সাবধান, তোমরা কখনো এইরূপ আপোষ করিতে যাইও না। এখানে সাবধান করছেন কাদেরকে? সন্ন্যাসী ও ব্রহ্মচারীদেরকে স্বামীজি সাবধান করছেন। বেলুড় মঠে সন্ন্যাসী ব্রহ্মচারীদেরকে সাবধান করছেন যে তোমরা ওই রকম কুসংস্কারগুলির সঙ্গে আপোষ করতে যেও না। যে কারণে আমরা দেখি স্বামী শিষ্য সংবাদে স্বামীজি বেশ কিছু অব্রাহ্মণকে এই উপবিদ, যজ্ঞোপবিদ বা ব্রাহ্মণ সংস্কার দিয়েছিলেন। সাবধান, তোমরা কখনো এইরূপ আপোষ করিতে যাইও না। সাবধান, এইরূপে পুরাতন ভাঙা ঘরের উপর এক পোঁচ চুনকাম করিয়া উহাকে নূতন করিয়া চালাইতে চেষ্টা করিও না। তারপর উদাহরণ দিচ্ছেন একটা অদ্ভুত, মরাটার উপর কতকগুলো ফুল চাপা দিয়া উহার বিভৎস দৃশ্য ঢাকিতে যাইও না। অর্থাৎ এই সব লোকাচার, দেশাচার, কুসংস্কারে ভরা, সেটিকে বলছেন মরা, তার উপরে কতগুলো ফুল চাপিয়ে দেওয়া হয়েছে। তারপর বলছেন, তথাপি লৌকিকাচারম মনসাওপি ন লঙ্ঘয়েত। আর তথাপি মনে মনেও লোকাচার লঙ্ঘন করিবে না, এই সব বাক্য গঙ্গা জলে ভাসাইয়া দাও। তাহলে বলছেন এই সব পণ্ডিতরা কি বলেন, অর্থাৎ এই অধিকারীবাদটাকে ধরে রাখার জন্য পণ্ডিতরা এইরকম ভাবে বলেন, তোমার জ্ঞান লাভ হোক ঠিক আছে, তবুও এই লোকাচার সবসময় মেনে চলবে, সেটি লঙ্ঘন করবে না। এইরূপ আপোষ করিতে গেলে ফল এই হয় যে মহান সত্যগুলি অতি শীঘ্রই নানা কুসংস্কার রূপ আবর্জনা স্তূপের নিচে চাপা পড়িয়া যায়। তাহলে বলছেন কি হবে না, সত্যগুলি কুসংস্কারের আবর্জনায় চাপা পড়ে যাবে, আর মানুষ ওইগুলিকে পরম আগ্রহে সত্য বলিয়া গ্রহণ করে। এমনকি শ্রীকৃষ্ণ নির্ভীকভাবে গীতার যে মহান সত্যসমূহ প্রচার করিয়া গেলেন, উহারাও পরবর্তী কালের শিষ্য প্রশিষ্যদের হাতে অসম্পূর্ণ অপব্যাখ্যা লাভ করিয়াছিল। ফলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাস্ত্রটির মধ্যে এমন অনেক জিনিস ঢুকিয়াছে যাহা মানুষকে পথভ্রান্ত করিতে পারে। ফলে বলছেন এই পথভ্রান্ত করে দেওয়ার কত উপায় তৈরি হয়েছে। স্বামীজি তারপর বলছেন এই যে আপোষের চেষ্টা আসে ঘোর কাপুরুষতা হইতে,
লোক ভয় হইতে। আমরা দেখি স্বদেশ মন্ত্রে বলছেন দুর্বলতা কাপুরুষতা, এই কাপুরুষতা আর দুর্বলতা, এই ভয়, এখান থেকে এইসব আপোষের চেষ্টা। স্বামীজি চাইছেন বেলুড় মঠে সাধু ব্রহ্মচারী সন্ন্যাসী তারা কি হবে না নির্ভীক হবে। তাই জন্য স্বামীজি বলছেন তোমরা নির্ভীক হও। আমার শিষ্যগণের সর্বোপরি খুব নির্ভীক হওয়া চাই। স্বামীজির শিষ্য হতে গেলে প্রথমেই বলছেন নির্ভীক হওয়া চাই। কোনো কারণে কাহারও সহিত কোনরূপ আপোষ করা চলিবে না। উচ্চতম সত্যসমূহ অধিকারী নির্বিশেষে প্রচার করিতে থাকো। লোকে তোমাকে মানিবে না অথবা লোকের সঙ্গে অনর্থক বিবাদ বাঁধিবে, এ ভয় করিও না। তারপর কিছুক্ষণ পরে বলছেন আবার, যদি তোমরা 14 বৎসর ধরিয়া সত্য পথ হইতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া ক্রমাগত সত্যের যথার্থ সেবা করিতে পারো, তবে তোমরা লোককে যাহা বলিবে তাহাকে তাহার সত্যতা বুঝাইয়া স্বীকার করিতেই হইবে। তাহলে এখানে বলছেন যে লোকের সামনে সত্যটাকে তুলে ধরতে হবে। কার মাধ্যমে না জ্ঞানের মাধ্যমে। এইরূপে তোমরা সর্বসাধারণের মহা কল্যাণ করিতে পারিবে। তোমাদের দ্বারা লোকের বন্ধন ঘুচাইয়া যাইবে। তোমরা সমুদয় জাতিকে উন্নত করিতে পারিবে। তাহলে নূতন ভারত কিভাবে জাগবে না স্বামীজি তো আশা করছেন তার শিষ্যরা যেন খুব নির্ভীক হয়, সত্যটাকে সকলের সামনে যেন সমানভাবে প্রচার করতে পারে, কোনো রকম স্বার্থ দিয়ে যেন কুসংস্কারে আবদ্ধ না করে এই উচ্চতম সত্যগুলোকে। সত্যের পথ যদি ঠিক মতো করে বলা সম্ভব হয়, প্রচার করা সম্ভব হয়, এই সত্য সবসময় মনে করতে হবে সেই অদ্বৈতবাদের সত্য, যেটি ব্যবহারিক জীবনে প্রয়োগ করা সম্ভব। বলছেন তোমরা সর্বসাধারণের মহা কল্যাণ করিতে পারিবে। তাহলে আমাদের সামনে যে সর্বসাধারণকে স্বামীজি বলছেন মাস জনসাধারণ, সেটিকে বলা যেতে পারে শূদ্র বা আপামর সমস্ত মানুষ। বলছেন তোমাদের দ্বারা লোকের বন্ধন ঘুচিয়া যাইবে, তোমরা সমুদয় জাতিকে উন্নত করিতে পারিবে। তাহলে দেখবো আমরা কি বলি, সন্ধ্যার সময় প্রার্থনা করি খণ্ডন ভববন্ধন, যেন ঠাকুর এই আমাদের ভববন্ধন খণ্ডন করে দাও। আর এখানে বলছেন আমার শিষ্যগণের সর্বোপরি খুব নির্ভীক হওয়া চাই। তারা এমনভাবে সত্যটাকে সকল মানুষের সামনে নিয়ে আসবে যে তারাই এই সর্বসাধারণের মহাকল্যাণ। কীরকম মহাকল্যাণ বলেই বলছেন, স্বামীজি বলছেন তোমাদের দ্বারা লোকের বন্ধন ঘুচে যাইবে। তাহলে সাধারণ মানুষেরও বন্ধন ঘোচাতে স্বামীজির প্রদর্শিত পথে চলে সাধারণ সাধু ব্রহ্মচারীও মানুষের বন্ধন ঘোচাতে সক্ষম হবে, এরকমভাবে বলছেন। তাহলে নূতন ভারত অর্থাৎ যেখানে জ্ঞানের বিকাশ, এই রকম। আমরা এবার দেখব পত্রাবলীর 532 পৃষ্ঠা। স্বামী এটা চিঠিতে লিখছেন ভারতী সম্পাদিকাকে। কীরকমভাবে লিখবেন যে তিনি অনেক কিছু আর্গুমেন্ট করছেন যে ভারতবর্ষের উন্নতি ঠিক কীভাবে হবে। সকল এই সমাজ সংস্কারকরা তারা চাইছেন পাশ্চাত্যের সাহায্য ছাড়া সম্ভব নয়, সেখানে টাকাটাই যেন প্রধান। আর এই বিদেশের পাশ্চাত্যের সাহায্য নিয়ে ভারতবর্ষ যেন আবার উঠবে, তাহলে সেখান থেকেই সাধারণ মানুষের কল্যাণ করা সম্ভব। আর স্বামীজি বলছেন অদ্ভুতভাবে, সেটি বলতে গিয়ে 532 পৃষ্ঠায় বলছেন প্রথমত বলেই চাইছেন কি চাই, যারা সত্যিকারের মানুষের ভালো চান তাদেরকে কোন কোন গুণ অবলম্বন করতে হবে এবং তারা কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। প্রথমত, আপনার বিচারের জন্য আমার অনুভব সিদ্ধ সিদ্ধান্ত ভবৎসন্নিধানে উপস্থিত করিতেছি। স্বামীজি বলছেন আমি যা অনুভব করেছি তা আমি এখানে প্রকাশ করছি, ভবৎ সন্নিধানে উপস্থিত করিতেছি। আমরা চিরকাল পরাধীন। তাহলে ভারতবর্ষ বলছেন আমরা চিরকাল পরাধীন। এখানে আমরা বলতে সাধারণ মানুষ চিরকাল পরাধীন। অর্থাৎ এ ভারতভূমে সাধারণ মানবের আত্মসত্ত্ব বুদ্ধি কখনো উদ্দীপিত হইতে দেওয়া হয় নাই। তাহলে সাধারণ মানুষের
কখনো আত্মসত্যবুদ্ধি অর্থাৎ মুক্তির আস্বাদ বা তার স্বাধীন সত্তা সেটি কখনো উদ্দীপিত হয়নি। পাশ্চাত্য ভূমি আজ কয়েক শতাব্দী ধরিয়া দ্রুত পদে স্বাধীনতার দিকে অগ্রসর হইতেছে। পাশ্চাত্য ভূমি, স্বামীজি বিদেশ থেকে এসেছেন, তারপরে লিখছেন, এটি 1897 সালে লেখা চিঠি। তাহলে এখানে কি বলতে চাইছেন যে পাশ্চাত্য ভূমিতে অর্থাৎ পাশ্চাত্য মানুষের কাছে স্বাধীনতার একটা বিকাশ দেখা যাচ্ছে। এ ভারতে কৌলিন্য প্রথা হইতে ভোজ্যাভোজ্য পর্যন্ত সকল বিষয় রাজাই নির্ধারণ করিতেন। তাহলে ভারতবর্ষের কারা বিভিন্ন প্রথা নির্ধারণ করছেন? না, রাজারাই কৌলিন্য প্রথা, সেই বরলাল সেনের কৌলিন্য প্রথা উল্লেখ করলেন। কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কোনটা ভোজ্য, কোনটা অভোজ্য, তাহলে কোনটা খাবো, কোনটা খাবো না, সব যেন রাজারাই নির্ধারণ করছেন। পাশ্চাত্য দেশে সমস্তই প্রজারা আপনারা করেন, সাধারণ মানুষ নিজেরা নিজেরা ঠিক করেন। এক্ষণে রাজা সামাজিক কোনো বিষয়ে হাত দেন না, অথচ ভারতীয় জনমানবের আত্মনির্ভরতা দূরে থাকুক, আত্মপ্রত্যয় পর্যন্ত এখনো অনুমাত্র হয় নাই। তাহলে দেখছেন এই যে ইংরেজ শাসিত ভারত, সেখানে রাজা সরাসরি সামাজিক কোনো বিষয়ে হাত দিচ্ছে না। সামাজিক বিষয়ে হাত দিচ্ছেন কারা? না, পণ্ডিত পুরোহিত, তারা হাত দিচ্ছেন। কিন্তু এই দীর্ঘদিনের অভ্যাস ভারতবর্ষের রক্তে একদম অনুস্যূত হয়ে আছে যে রাজারা যেমনভাবে বলবে তেমনভাবে আমরা চলবো, বা সমাজপতিরা তারা যেরকম বিধান দেবে, তাহলে বিধান দেওয়ার কেউ একজন থাকে, সেটি পুরোহিত হতে পারে, রাজা হতে পারে। সাধারণ মানুষ সেই জন্য একদম এই স্বাধীনতার ভাবটাই তাদের মধ্যে আসেনি। কিন্তু বেদান্তের কি কথা? যে আত্মপ্রত্যয় বেদান্তের ভিত্তি। বেদান্তের ভিত্তি কি? আত্মপ্রত্যয়। তাহা এখনো ব্যবহারিক অবস্থায় কিছুমাত্র পরিণত হয় নাই, অর্থাৎ পুস্তকে সীমাবদ্ধ। বা বিশেষ বিশেষ চিন্তাবিদ, সাধু, মহাত্মা, পণ্ডিত, তাদের কাছেই এই বেদান্তের ভিত্তিটা যেন তারা জানে, বাকি সাধারণ মানুষের কাছে আসেনি। সাধারণ মানুষের কাছে নিয়ে আসার জন্য কি করতে হবে? না, বেদান্তের ব্যবহারিক প্রয়োগ। এই জন্যই পাশ্চাত্য প্রণালী অর্থাৎ প্রথমত উদ্দিষ্ট বিষয়ের আন্দোলন, পরে সকলে মিলিয়া কর্তব্য সাধন এদেশে এখনো ফলদায়ক হয় না। তাহলে পাশ্চাত্য আর এই প্রাচ্য দুটোর মধ্যে কীরকম তফাৎ দেখাচ্ছেন। এই জন্যই আমরা বিজাতীয় রাজার অধীনে এত অধিক স্থিতিশীল বলিয়া প্রতীত হই। তাহলে আমরা মনে করছি ইংরেজ রাজত্বে আমরা বেশ ভালোই আছি। কেন? না, নিজেরা এখনো সেই স্বাধীন সত্তা খুঁজে পায়নি, সে কারুর না কারুর মত মেনে চলবে। সেক্ষেত্রে এই জ্ঞানের উন্মেষ হয়নি, সেটি বলা ভালো। এ কথা যদি সত্য হয়, তাহা হইলে সাধারণে আন্দোলনের দ্বারা কোনো মহৎ কার্য সাধন করার চেষ্টা বৃথা। মাথা নেই, তার মাথা ব্যথা সাধারণ কথা। অর্থাৎ বিষয় সম্পর্কে কোনো রকম জ্ঞানোন্মেষ ঘটেনি, জ্ঞানের কোনো রকম প্রকাশই ঘটেনি। তাহার উপর আমরা এতই বীর্যহীন যে, এটা খেয়াল রাখব, স্বামীজি বলছেন দুর্বলতা, কাপুরুষতা এরকম বলছেন, এখানে বলছেন বীর্যহীন। আমরা এতই বীর্যহীন, শক্তিহীন, সাহসহীন, কোনো বিষয়ের আন্দোলন করিতে গেলে তাহাতেই আমাদের বল নিঃশেষিত হয়, কার্যের জন্য কিছুমাত্র বাকি থাকে না। এই জন্যই বোধ হয় আমরা প্রায়ই বঙ্গহুমে বাহ্যাম্ভরে লঘুক্রিয়া, অর্থাৎ বাহ্য তৈরি করতে করতেই শেষ হয়ে গেল, সতত প্রত্যক্ষ করি। দ্বিতীয়ত, যে প্রকার পূর্বেই লিখিয়াছি, ভারতবর্ষের ধনীদিগের নিকট কোনো আশা করিও না। তাহলে ভারতবর্ষের ধনীদের নিকট আশা করিও না। ধনীরা কীরকম? তারা উচ্চবর্ণ, তারা নিজেদের মতো চলে, সাধারণ মানুষকে অনেক দূরে রাখে। তাহলে আমরা দেখতে পেয়েছি স্বদেশ মন্ত্রে স্বামীজি কীরকমভাবে বলেছেন, সেদিকে খেয়াল রাখব। ভারতবর্ষের ধনীদের নিকট কোনো আশা করিও না। যাহাদের উপর আশা, অর্থাৎ যুবক সম্প্রদায়, ধীর স্থির অথচ নিঃশব্দে তাহাদিগের মধ্যে কার্য করাই ভালো। যুবক সম্প্রদায় ধীর স্থির
অথচ নিঃশব্দে তাহাদিগের মধ্যে কার্য করাই ভালো। একখানে কার্য, কি কার্যটা হবে? আধুনিক সভ্যতা পাশ্চাত্য দেশে ও প্রাচীন সভ্যতা ভারত, মিশর, রোমকাদি দেশের মধ্যে সেই দিন হইতে প্রভেদ আরম্ভ হইল, যেদিন হইতে শিক্ষা, সভ্যতা প্রভৃতি উচ্চ জাতি হইতে ক্রমশ নিম্ন জাতিদিগের মধ্যে প্রসারিত হইতে লাগিল। তাহলে বলছেন এই আধুনিক সভ্যতা, যেটি পাশ্চাত্য দেশ, আর প্রাচীন সভ্যতা ভারত, মিশর ইত্যাদি, কি পরিবর্তনটা কে নিয়ে আসছে? যখনই শিক্ষা, যেদিন থেকে শিক্ষা, সভ্যতা প্রভৃতি উচ্চ জাতি হইতে ক্রমশ নিম্ন জাতিদিগের মধ্যে প্রসারিত হচ্ছে। তাহলে শিক্ষা পরিবর্তন ঘটাচ্ছে। প্রত্যক্ষ দেখিতেছি, যে জাতির মধ্যে জনসাধারণের ভিতর বিদ্যা বুদ্ধি যত পরিমাণে প্রচারিত, সে জাতি তত পরিমাণে উন্নত। তাহলে পাশ্চাত্য কেন উন্নত হয়েছিল? সকলের মধ্যে শিক্ষার প্রসার। ভারতবর্ষের যে সর্বনাশ হইয়াছে, তাহার মূল কারণ ওইটি, রাজশাসন ও দম্ভ বলে দেশের সমগ্র বিদ্যাবুদ্ধি এক মুষ্টিমেয় লোকের মধ্যে আবদ্ধ করা। ফলে কিভাবে এই ভারতবর্ষ পিছিয়ে পড়ল সেটি উল্লেখ করলেন। ভারতবর্ষের সর্বনাশ, কি করে সর্বনাশ হলো? না, রাজশাসন ও দম্ভ বলে দেশের সমগ্র বিদ্যাবুদ্ধি এক মুষ্টিমেয় লোকের মধ্যে আবদ্ধ করা। যদি পুনরায় আমাদিগকে উঠিতে হয়, এবার বলছেন যদি আমাদের পতন হয়ে গেছে, অধঃপতন হয়েছে, ভারতবর্ষের পতন হয়েছে, ভারতবর্ষের উন্নতি সাধন, সেই উন্নতি সাধনের মধ্যে আমরা দেখতে পাবো নতুন ভারত যেভাবে তৈরি হবে, সেই পরিকল্পনায় প্রথমে নিয়ে আসছেন যদি পুনরায় আমাদিগকে উঠিতে হয়, তা হইলে ওই পথ ধরিয়া, অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে বিদ্যার প্রচার করিয়া। তবে বলছেন বিদ্যার প্রচার। এখন এই বিদ্যাটা কি রকম বিদ্যার প্রচার ঘটাবে? তখন বলা হবে যে যেসব বিদ্যাগুলো এই অদ্বৈত বেদান্তের ব্যবহারিক প্রয়োগ, যা যা থাকবে, যা তার সাহস আনতে পারে, যা তাকে কুশলী করতে পারে, সব দিক দিয়ে তার আত্মপ্রত্যয় মানে হচ্ছে নিজের উপর আত্মবিশ্বাস, হ্যাঁ আমি কিছু পারবো, আমাদের যে শ্রদ্ধা হারিয়ে গেছে শ্রদ্ধা ফিরে পাওয়া, সেই রকমভাবে তাহলে শিক্ষা আমাদের চেতনা নিয়ে আসবে। সেই চেতনার বলে নিজের অস্তিত্ব সম্পর্কে বুঝতে পারবে। তাহলে এই অদ্বৈত বেদান্তের শিক্ষা হচ্ছে আমাদের সকলের মধ্যে সেই শক্তি আছে, আমিও কিছু ফেলনা নই, আমার দ্বারাও সম্ভব হবে। যখন এই সাধারণ মানুষের এই মধ্যে এই ভাবটি আসবে, তখন তারা এটি করতে পারবে। এখন এই যে সব কাজগুলো, এই শিক্ষা দেওয়ার কাজগুলো কারা করবে? যারা করবে তারা তো সেরকমভাবে একটা মানুষ, কারা এই শিক্ষাটা দিতে পারে? কারণ সেটি স্বামীজি উল্লেখ করছেন 530 পৃষ্ঠায় পত্রাবলিতে। সেখানে বলছেন আমাদের অনেক উদ্দেশ্য অনেক আছে, কত রকমভাবে আমরা করা যায়, উপায় এদেশে নাই। তাহলে আমাদের কাছে উপায় নেই। আমাদের কি আছে? মস্তক আছে, হস্ত নাই। অর্থাৎ হাত কি করে? হাত হচ্ছে কর্ম করে, মস্তক বিচার করে, আর হৃদয় ভালোবাসা দিয়ে সকলের সঙ্গে একসঙ্গে চলতে পারে। সেই জন্য বলছেন আমাদের মস্তকটা আছে, অর্থাৎ আমরা খুব চিন্তাশীল, বিচারশীল, কিন্তু হস্ত নেই, কর্ম করার মতো হস্ত নেই। বলেই বলছেন আমাদের বেদান্ত মত আছে, কার্যে পরিণত করিবার ক্ষমতা নাই, কারণ আমরা দুর্বল। আমাদের পুস্তকে মহাসাম্যবাদ আছে, আমাদের কার্যে মহাভেদ বুদ্ধি। মহা নিঃস্বার্থ নিষ্কাম কর্ম ভারতেই প্রচারিত হইয়াছে, কিন্তু কার্যে আমরা অতি নির্দয়, অতি হৃদয়হীন, নিজের মাংসপিণ্ড শরীর ছাড়া অন্য কিছুই ভাবিতে পারি না। তাহলে এই কাজে যারা সাহায্য করবে তাদের মানসিক গঠন কীরকম হবে, যে গঠন দিয়ে সেইটি করতে পারবে? স্বামীজি বলছেন এটি হচ্ছে আমাদের অধিকারীবাদের দোষ। কীরকম? যে সেখানে মস্তক আছে, হস্ত নাই, পুস্তকে সাম্যবাদ, কার্যে মহাভেদ বুদ্ধি। অর্থাৎ তত্ত্বগত দিক দিয়ে আমরা সবাই জানি সবার অন্তরে সে একই ভগবান বাস করেন, আবার কার্যকালে
বা ব্যবহারিকে কেউ হয়ে যাবে ম্লেচ্ছ, কেউ হয়ে যাবে চণ্ডাল, কেউ হয়ে যাবে নিম্ন জাতি, উচ্চ জাতি, তাদের বেদে অধিকার নেই, জ্ঞানে অধিকার নেই, এই সব বলে আমরা নিজেদেরকে হীন করে ফেললাম, বিভাজন করে ফেললাম। তারপরে বলছেন, তথাপি উপস্থিত অবস্থার মধ্য দিয়াই কেবল কার্যে অগ্রসর হইতে পারা যায়, অন্য উপায় নাই। উপস্থিত অবস্থা মানে বর্তমানে যে অবস্থা আছে সেই অবস্থার মধ্যে দিয়েই কার্য করতে হবে। অর্থাৎ যেখানে হয়তো রাস্তা নেই, শুধু জমি আছে, তার মধ্যে রাস্তা করার চেষ্টাটা সেই মানুষগুলোকেই নিতে হবে, যারা মনে করবে রাস্তা হলে পরে খুব সহজেই আমরা চলাচল করতে পারব। সেই জন্য বলছেন, ভালো মন্দ বিচারের শক্তি সকলের আছে। অদ্ভুতভাবে আমরা অনেক সময় মনে করি আমার তো বিচার শক্তি নেই, এটি ভুল কথা। আমরা প্রত্যেকেরই আমাদের বিচার শক্তি আছে, আমাদের নিজস্ব ধারণার উপর নির্ভর করে। তাহলে আমাদের জ্ঞান, চেতনা, ধারণা এইসব দিয়ে আমরা বিচার করি। তাহলে ভালো মন্দ বিচারের শক্তি আমাদের সকলের আছে, কিন্তু তিনিই বীর, যিনি এই সমস্ত ভ্রম, প্রমাদ ও দুঃখপূর্ণ সংসারের তরঙ্গে পশ্চাৎপদ না হইয়া এক হস্তে অশ্রুবাড়ি মোচন করেন ও অপর অকম্পিত হস্তে উদ্ধারের পথ প্রদর্শন করেন। তাহলে বলছেন, কারা এটা করবে? নিজেরা কষ্ট সহ্য করে কাজ করার চেষ্টা করবে। একদিকে গতানুগতিক জড়পিণ্ডবৎ সমাজ, অন্যদিকে অস্থির ধৈর্যহীন অগ্নিবর্ষণকারী সংস্কারক। দুটি পাশাপাশি আছে। এই অগ্নিবর্ষণকারী সংস্কারক, যারা সবসময় মনে করছে অগ্নিবর্ষণকারী অর্থাৎ কথা, তাদের এমন ধরনের কথা, মানুষ তো তার নিজের পূর্বজ কর্মের ফলেই তাদের বর্তমান দুরবস্থার কারণ, অর্থাৎ তাদের ওরকম তো আমি কি করতে পারি, এই রকম। আর এই সংস্কারকদের কি ধারণা ছিল, যে ভারতবর্ষের যে অবস্থা হয়েছে সেটি ভারতবর্ষের ধর্মের জন্য হয়েছে। আসলে ধর্মের অপব্যাখ্যা বা ধর্মের ঠিক ঠিক পালন সেটির জন্য যে হয়নি সেটি কে বলবে? কারণ স্বামীজি বলছেন, আমাদের প্রাচীন ঋষিরা এই মহৎ বাণীগুলো দিয়ে গেছেন। পরবর্তীকালে সেই শিক্ষাগুলোকে স্বার্থপরতার ভাবে যারা সেই শিক্ষাটা যাদের হাতে ছিল, তারা এই স্বার্থপরতাটাকে সামনে রেখে মানুষকে আর শিক্ষা দিল না। সেই জন্য মানুষ একদম দুর্বল হয়ে গেল। তাহলে তাদের বর্তমানের সমাজ সংস্কারক, তারা হচ্ছে ধৈর্যহীন অগ্নিবর্ষণকারী শব্দ প্রয়োগ করছেন। কল্যাণের পথ এই দুইয়ের মধ্যবর্তী। তাহলে দুটি দেখাচ্ছেন, একদিকে কারা আছে? জড়পিণ্ডবৎ সমাজ। আরেকদিকে কারা আছে? না অস্থির ধৈর্যহীন অগ্নিবর্ষণকারী সংস্কারক। তাদের মাঝে দাঁড়িয়ে কাজ করে যেতে হবে। স্বামীজি বিদেশের একটা ঘটনা বলছেন, জাপানে শুনিয়াছিলাম, সে দেশের বালিকাদিগের বিশ্বাস এই যে যদি ক্রীড়া পুত্তলিকাকে হৃদয়ের সহিত ভালোবাসা যায়, সে জীবিত হইবে। অর্থাৎ এটি স্বামীজি জ্ঞানযোগেও একটা কথা বলা আছে, আর ইন্সপায়ার্ডটাকে স্বামীজি বলছেন, সেখানে বলা আছে যে প্রেমের শক্তিতে এরকম জ্বরের মধ্যে চৈতন্যের বিকাশ ঘটে। তাহলে এটিকে এখানে জাপানের বালিকাদেরও তাই, তারা ভালোবাসা দিয়ে মনে করে তাদের এই খেলনাগুলো, পুতুলগুলো যে জীবিত হয়ে উঠবে। জাপানি বালিকা কখনো পুতুল ভাঙে না। এর বলছেন, হে মহাভাগে, আমারও বিশ্বাস যে যদি কেউ এই হতশ্রী, বিগত ভাগ্য, লুপ্ত বুদ্ধি, পরপদ বিদলিত, চির বুভুক্ষিত, কলহশীল ও পরশ্রীকাতর ভারতবাসীকে প্রাণের সহিত ভালোবাসে, তবে ভারত আবার জাগিবে। তাহলে কীরকমভাবে ভালোবাসতে হবে? না জড়পিণ্ড সমাজ, আর একদিকে রয়েছে অস্থির ধৈর্যহীন অগ্নিবর্ষণকারী সংস্কারক। এই দুই পাশে দুটি বড় শক্তিশালী অবস্থা। এইবার তা সত্ত্বেও এই ভারতবাসীকে প্রাণের সহিত ভালোবাসবে যে, তখন ভারত আবার জাগবে। যবে শত শত মহাপ্রাণ নরনারীগণ বিলাসভোগ সুখেচ্ছা বিসর্জন করিয়া কায় মনোবাক্যে দারিদ্র মূর্খতার ঘর্ণাবর্তে ক্রমশ উত্তরোত্তর নিমজ্জনকারী কোটি কোটি স্বদেশী ও নরনারীর কল্যাণ কামনা করিবে, তখন ভারত জাগিবে। তাহলে বলছেন, কল্যাণ কামনা করা, মানসিক কল্যাণের জন্য কাজ করা, সেই জন্য সুন্দর একটি হাত চাই। আমার ন্যায় ক্ষুদ্র জীবনেও ইহা প্রত্যক্ষ করিয়াছি যে সৎ উদ্দেশ্য
অকপটতা ও অনন্ত প্রেম বিশ্ব বিজয় করিতে সক্ষম। তাহলে তিনটে গুণের কথা বললেন। সৎ উদ্দেশ্য, অর্থাৎ সেখানে স্বার্থপরতা নেই। অকপটতা, অর্থাৎ সেখানে কোনো মিথ্যাচার নেই। ও অনন্ত প্রেম, অর্থাৎ হৃদয়ে কেবলমাত্র প্রেম বিরাজ করছে। তাহলে বিশ্ব বিজয় করিতে সক্ষম। তাহলে এই রকম জড়পিণ্ডপথ সমাজ তাকে দুঃখ কষ্ট দিতে পারে না। ধৈর্যহীন অগ্নিবর্ষণকারী সংস্কারক, সেও কাজে বাধা দিতে পারবে না। তাহলে সেই রকম গুণ কতজন মানুষ চাইছেন? উক্ত গুণশালী একজন। ওরকম যদি একজনকে এরকম গুণ থাকে, তাহলে কোটি কোটি কপট ও নিষ্ঠুরের দুর্বুদ্ধি নাশ করিতে সক্ষম। তাহলে স্বামীজির নতুন ভারত যারা গঠন করবে, তাদেরকে কীরকম শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই শক্তির মধ্যে তিনটে শক্তি বলছেন। তিনটের মধ্যে প্রথমটি হচ্ছে সদ উদ্দেশ্য, অকপটতা আর অনন্ত প্রেম। এই তিনটে শক্তি নিয়ে সত্যিকারে যদি ঝাঁপিয়ে পড়ে, তাহলে কোটি কোটি কপট নিষ্ঠুর তারাও কিছু এইটাকে আটকাতে পারবে না। বলেই বলছেন যে আমার পুনর্বার পাশ্চাত্য দেশে গমন অনিশ্চিত, যদি যাই তাহাও জানিবেন ভারতের জন্য। এদেশে লোকবল কোথায়, অর্থবল কোথায়? অনেক পাশ্চাত্য নরনারী ভারতের কল্যাণের জন্য ভারতীয় ভাবে, ভারতীয় ধর্মের মধ্য দিয়া অতি নীচ চণ্ডালাদির সেবা করিতে প্রস্তুত আছেন। তাহলে বলছেন যে এই ধরনের গুণ, সৎ উদ্দেশ্য, অকপটতা ও অনন্ত প্রেম, এই তিনটি গুণকে সামনে রেখে ভারতের কল্যাণের জন্য তিনি পাশ্চাত্য থেকেও নরনারী পেতে পারেন। ভারতবর্ষ থেকে কজন পাবেন? তাহলে এই ভারতবর্ষ থেকে কজন পাবেন? এই একই রকমভাবে যেমন হয় বললেন অধিকারীবাদের দোষ, বেলুর মঠে সন্ন্যাসী ব্রহ্মচারীদের সামনে, অর্থাৎ তাদেরকে শক্তি অবলম্বন করে এই সম্পূর্ণভাবে নিজের শক্তিকে নিয়োজিত করতে হবে। এই সৎ উদ্দেশ্য, অকপটতা, অনন্ত প্রেম নিয়ে জনসাধারণের উন্নতির জন্য কাজ করতে হবে। তবেই ভারতবর্ষ, নতুন একটি ভারতবর্ষের পরিকল্পনা স্বামীজির ভাবনায় সেটি সম্ভব হতে পারে। যারা এইরকমভাবে কাজ করবে, তাদের এই ভাবনাতে কাজ করার জন্য কি করতে হবে না, তাদেরকে অদ্বৈতবাদের একটি ব্যবহারিক প্রয়োগ সেটি জানার চেষ্টা করতে হবে। যে অদ্বৈতবাদ কি ঠিক ঠিক বুঝতে হবে, যেটির ব্যবহারিক প্রয়োগেই একমাত্র এই যে সকলের প্রতি প্রেম আনা সম্ভব, সেটি কিভাবে হবে? নইলে তো সম্ভব নয়। আমরা কেবলমাত্র এই নিজের পরিজনদের মধ্যেই এই বজায় রাখতে পারি, তাহলে পারি না। স্বামী যেটা চিঠি লিখছেন 1896 আলাসিঙ্গাকে, সেখানে অদ্ভুতভাবে বলবেন যে অদ্বৈতবাদকে জীবনে প্রয়োগ করা সম্ভব। যদি প্রয়োগ করা সম্ভব হয়, তবে এটি খুব সহজেই সকল ধরনের মানুষের কাছে এই অদ্বৈতবাদের বার্তাটাকে তুলে ধরা সম্ভব। স্বামীজি বলছেন, হিন্দু ভাবগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করা, আবার শুষ্ক দর্শন, জটিল পুরাণ ও অদ্ভুত মনোবিজ্ঞানের মধ্য থেকে এমন ধর্ম বের করা যা একদিকে সহজ সরল ও সাধারণের হৃদয়গ্রাহী হবে, আবার অন্যদিকে বড় বড় মনীষীগণের উপযোগী হবে। তাহলে কী ধরনের ধর্ম বের করার চেষ্টা করছেন না, শুষ্ক দর্শন। আমাদের দর্শনগুলো যেটি খুব সহজে বোঝা যায় না, সেটি হচ্ছে শুষ্ক দর্শন। জটিল পুরাণ, পুরাণের গল্পগুলো খুব জটিল। অদ্ভুত মনোবিজ্ঞানের মধ্য থেকে এমন ধর্ম বের করা, যারা চেষ্টা করেছে তারাই বলতে পারে কি কঠিন ব্যাপার। তাহলে এখানে এইরকম যে সাধারণ ধর্ম বের করা খুব কঠিন। উক্ত অদ্বৈত তত্ত্বকে প্রাত্যহিক জীবনের উপযোগী, জীবন্ত ও কবিত্বময় করতে হবে। তাহলে কি বলছেন, এই যে সূক্ষ্ম অদ্বৈত তত্ত্ব আছে, তাকে প্রাত্যহিক জীবনের উপযোগী, জীবন্ত ও কবিত্বময় করতে হবে। অসম্ভব রূপ জটিল পৌরাণিক তত্ত্ব সকলের মধ্য থেকে
জীবন্ত প্রকৃত চরিত্রের দৃষ্টান্তগুলি বের করতে হবে। এগুলো খুব কঠিন কাজগুলি করতে হবে বলে স্বামীজি বলছেন। আর বিভ্রান্তিকর যোগ শাস্ত্রের মধ্য থেকে বৈজ্ঞানিক ও কার্যে পরিণত করবার উপযোগী মনস্তত্ত্ব বের করতে হবে। আবার এগুলিকে এমনভাবে প্রকাশ করতে হবে যাতে একটি শিশুও বুঝতে পারে। অর্থাৎ সর্বসাধারণের জন্য অদ্বৈতবাদকে ব্যবহার উপযোগী ধর্মে প্রকাশ করতে হবে বলেই বলছেন এই আমার জীবনব্রত। তাহলে স্বামী তার নিজের জীবনব্রত বলতে কি বোঝাতে চাইছেন না, এই অদ্বৈত বেদান্তের পৌরাণিক তত্ত্ব, বিভিন্ন রকম যোগশাস্ত্রের সবগুলো যেন সাধারণ মানুষের উপযোগী করে তিনি বলতে চাইছেন, প্রকাশ করতে চাইছেন, যাতে একটি শিশুও বুঝতে পারে। মানে সর্বসাধারণের উপযোগী একটি সর্বজনীন ধর্মের সাধারণ ব্যাখ্যা, সেটিকে বলছেন এই আমার জীবনব্রত। প্রভু জানেন আমি কতদূর কৃতকার্য হব, কর্মে আমাদের অধিকার ফলে নয়। বড়ই কঠিন কাজ বৎস, বড়ই কঠিন। যতদিন না অপরোক্ষ অনুভূতি ও পূর্ণ ত্যাগের ভাব ধারণ করবার উপযুক্ত একদল শিষ্য তৈরি হচ্ছে, ততদিন এই কাম কাঞ্চনের ঘূর্ণিপাকের মধ্যে আপনাকে স্থির রেখে নিজ আদর্শ ধরে থাকা প্রকৃতই কঠিন ব্যাপার। স্বামীজি কি চাইছেন, যে একদল শিষ্য, তাহলে বেলুর মঠে যেরকমভাবে বললেন সন্ন্যাসী ব্রহ্মচারীদের কাছে, ঠিক কি চাইছেন না একদল উপযুক্ত শিষ্য। কীরকম উপযুক্ত শিষ্য হবে, যাদের হৃদয়ে প্রেম আছে, মস্তিষ্কে ঠিক সেরকম বিচার করার ক্ষমতা আছে, আর স্বার্থ শূন্য। তাহলে নিঃস্বার্থ, প্রেমময় আর ভগবতভাবে উদ্বুদ্ধ এই রকম তিনি শিষ্য চাইছেন। কখনো কখনো বলছেন আশিষ্ট, দৃঢ়িষ্ট, বলিষ্ঠ, এইসব শিক্ষিত যুবক, কারণ তাদের এই বিচার বুদ্ধি করে ওই জায়গায় পৌঁছাতে পারবে না। সঙ্গে সঙ্গে বলছেন এই কাম কাঞ্চনের ঘূর্ণিপাকের মধ্যে আপনাকে স্থির রেখে নিজ আদর্শ ধরে থাকা প্রকৃতই কঠিন ব্যাপার। তাহলে যেসব শিষ্যদের তৈরি করবেন, সেই শিষ্যদের সামনে কি আসবে না কাম কাঞ্চনের ঘূর্ণিপাকের মধ্যে যেমনভাবে সমাজ চলে, জগৎ চলে, এই জগৎ সংসার এই কাম কাঞ্চনের ঘূর্ণিপাকের মধ্যে দিয়ে চলেছে, সেখানে নিজেকে যেন স্থির রেখে নিজের আদর্শকে ধরে রেখে তা যেন কাজটা করতে পারে। ঈশ্বরকে ধন্যবাদ, এরই মধ্যে অনেকটা কৃতকার্য হওয়া গেছে। অর্থাৎ এর মধ্যে যেন বেশ কিছুটা কার্যে অগ্রসর হয়েছেন। আমাকে না বুঝবার জন্য আমি মিশনারিদের বা অন্যদের আর দোষ দিই না, কারণ স্বামীজিকে সেই সময় বোঝা খুব কঠিন, কারণ স্বামীজি এরকমভাবে প্রকাশ করছেন। তারা এছাড়া আর কি করতে পারত? তারা তো জীবনে পূর্বে কখনো এমন লোক দেখেনি। স্বামীজি নিজের কথা বলছেন, তারা তো পূর্বে এরকম লোক দেখেনি। কিরকম লোক? যে কামিনী কাঞ্চনের মোটেই ধার ধারে না। তাদের স্বামীজির নিজের অবস্থাখানে বলছেন যে কামিনী কাঞ্চনের মোটেই ধার ধারে না। ঠাকুর বলছেন না, কামিনী কাঞ্চন এটা হচ্ছে সংসারের রূপ, পান মাছ ত্যাগ করা ত্যাগ নয়, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। তাহলে কীরকম হৃদয়ের অকপট ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, সেরকম উদ্যম, সেরকম কর্ম, সাধারণ মানুষের প্রতি অপার প্রেম, এই রকমভাবে স্বামীজি বলছেন স্বামীজির কি ইচ্ছে কি না একদল শিষ্য তৈরি করা। সেই শিষ্য কীরকম? উপযুক্ত শিষ্য, সাধারণ শিষ্য নয়, উপযুক্ত শিষ্য। প্রথমে যখন তারা দেখলে, তারা বিশ্বাস করতে পারলে না, পারবেই বা কী রূপে? তুমি যদি কখনো ভেবে থাকো যে ব্রহ্মচর্য পবিত্রতা সম্বন্ধে পাশ্চাত্য জাতিদের ধারণা ভারতীয়দেরই অনুরূপ, তাহলে তুমি নিতান্তই ভ্রান্ত। বলছেন পাশ্চাত্যের একরকম ভাব আর প্রাচ্যের একরকম ভাব। তাদের অনুরূপ শব্দ হচ্ছে বীর্য ও সাহস, ভার্চু অ্যান্ড কারেজ। তাদের সাধুত্বের আদর্শ ওই পর্যন্ত। অর্থাৎ পাশ্চাত্যের কাছে এই বীর্য আর সাহস, এই হচ্ছে কার অনুরূপ শব্দ না ব্রহ্মচর্য ও পবিত্রতার অনুরূপ শব্দ। তাদের সাধুত্বের আদর্শ ওই পর্যন্ত। তাদের মতে বিবাহিধি স্বভাবসিদ্ধ ধর্ম, এর অভাবে মানুষ অসাধু। তাহলে তাদের ভাবটা দেখাচ্ছেন পাশ্চাত্যের ভাব।
আর যে ব্যক্তি সম্ভ্রান্ত মহিলাদের সম্মান না করে সে তো অসৎ। এখন লোকেরা দলে দলে আমার কাছে আসছে। এখন শত শত লোক বুঝেছে যে এমন লোক আছে যারা নিজেদের কামবৃত্তিকে সত্যই সংযত করতে পারে, আর সাধুতা ও সংযমের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধাও বাড়ছে। যারা ধৈর্য ধরে থাকে তাদের সব কিছুই জুটে যায়। তুমি আমার অফুরন্ত আশীর্বাদ জানবে ইতি। তাহলে কতগুলো কথা বলছেন। এই অদ্বৈত বেদান্তের ব্যবহারের উপযোগী এমনভাবে ধর্ম তৈরি করবেন যা শিশুরাও বুঝতে পারবে। স্বামীজি সেখানে বেশ কিছু শিষ্য তৈরি করতে চাইছেন, যারা আগামীতে এই ভারতবর্ষের উন্নতিতে সাহায্য করবে, অর্থাৎ নতুন ভারত গঠনে সাহায্য করবেন, এরকমভাবে বললেন। তাহলে এই যেরকমভাবে বলছেন, তাহলে সেইটি এই যে নতুন ধরনের সমাজ গঠন করবেন, নতুন ধরনের ভাবনা নিয়ে আসবেন, সেই ভাবনায় তাহলে প্রাচীনের যে কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ডগুলোর পরিবর্তন ঘটবে। আগে যেরকমভাবে কর্মকাণ্ড ছিল, ক্রিয়াকাণ্ড, সেগুলোর পরিবর্তন ঘটবে। সেগুলো পরিবর্তন ঘটলে তবেই না সম্ভব যে এই নতুন ধরনের ভারতবর্ষ ঠিক কীরকম হবে। নতুন যে ভারতবর্ষের ভাবনা স্বামীজি নিয়ে আসছেন, সেই ভাবনাটি দেখার জন্য আমরা একটু নবম খণ্ডে দেখব। নবম খণ্ডে খুব সুন্দরভাবে স্বামীজি বলবেন যে ভারত ও অন্যান্য দেশের নানা সমস্যার আলোচনা করবেন। সেই সমস্যার আলোচনা করতে করতে স্বামীজি বলবেন কিভাবে এই নতুন কর্মকাণ্ড ঘটানো সম্ভব, নতুনভাবে ভাবা সম্ভব, প্রাচীন ভাবনার বাইরে আসবো কিভাবে। 302 পৃষ্ঠে একটা প্রশ্ন নিয়ে আসছেন। জাতি বিভাগের সঙ্গে কর্মকাণ্ডের সম্বন্ধ বিষয়ে আপনার কি মত? স্বামীজিকে প্রশ্ন করা হলো। স্বামীজি বলছেন, জাতি বিভাগ প্রণালীও ক্রমাগত বদলাচ্ছে, ক্রিয়াকাণ্ড ক্রমাগত বদলাচ্ছে। তাহলে বলছেন জাতি বিভাগের প্রণালী পরিবর্তন, ক্রিয়াকাণ্ড কর্মকাণ্ড বদলাচ্ছে, কেবল মূল তত্ত্ব বদলাচ্ছে না। তাহলে মূল তত্ত্ব বদলাচ্ছে না, সেটি হচ্ছে সনাতন ধর্ম। বাকি যে বদলে যাচ্ছে সেটিকে বলা হয় যুগ ধর্ম। আমাদের ধর্ম কি জানতে গেলে বেদ পড়তে হবে। অদ্ভুত, আমাদের ধর্ম কি জানতে গেলে বেদ পড়তে হবে। কিন্তু সৌভাগ্য দুর্ভাগ্য যাই বলি না কেন, বেদ থেকে আমরা বহু দূরে। স্বামীজি একটা জায়গায় উল্লেখ করছেন, বঙ্গে বেদের চর্চা হয় না, এইরকম বলছেন, বঙ্গে বেদের চর্চাই হয় না। তাহলে আমাদের ধর্ম কি জানতে গেলে বেদ পড়তে হবে। বেদ ছাড়া সব শাস্ত্রই যুগ ভেদে বদলে যাবে। বেদের শাসন হচ্ছে নিত্য, অন্য শাস্ত্রের শাসন নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ। এরকমভাবে বললেন। তাহলে কি করব, সেখানে কি করব, এটা বিস্তারিত রয়েছে। পরের দিকে স্বামীজি আবার বলছেন, স্বামীজিকে প্রশ্ন করা হলো, স্বামীজি ক্রিয়াকাণ্ডের সঙ্গে ধর্মের কি সম্বন্ধ? আমরা যে বিভিন্ন ক্রিয়াকাণ্ড করি তার সঙ্গে ধর্মের কি সম্বন্ধ? স্বামীজি উত্তর দিচ্ছেন, ক্রিয়াকাণ্ড হচ্ছে ধর্মের কিন্ডারগার্টেন বিদ্যালয়। অর্থাৎ ক্রিয়াকাণ্ডটা ধর্মের এমনই শিশুদের বিদ্যালয়। অর্থাৎ আমরা ক্রিয়াকাণ্ড নিয়ে বসে থাকি, সারা জীবন ক্রিয়াকাণ্ড নিয়ে চলি, সেটিকে স্বামীজি উত্তর দিচ্ছেন কিন্ডারগার্টেন, শিশুর শিক্ষালয়। জগতের এখন যে অবস্থা তাতে ওটি এখনো পুরোপুরি আবশ্যক। জগতে যেরকম অবস্থা আবশ্যক, তবে লোককে নতুন নতুন অনুষ্ঠান দিতে হবে। কতকগুলি চিন্তাশীল ব্যক্তির উচিত এই কাজের ভার নেওয়া। কাদেরকে দিতে চাইবেন? চিন্তাশীল ব্যক্তি। কিন্তু চিন্তাশীল সেখানে হবে নিঃস্বার্থপর, অকপট, প্রেমপূর্ণ হৃদয়। তবে চিন্তাশীল ব্যক্তিরা ঠিক ঠিক কাজের ভারটা দিতে পারে। পুরাতন ক্রিয়াকাণ্ডগুলি উঠিয়ে দিতে হবে, নতুন নতুন আচার অনুষ্ঠানের প্রবর্তন করতে হবে। তাহলে পুরনো ক্রিয়াকাণ্ড যা পূর্বে চলতো সেটি বর্তমানে আর সেটির প্রয়োজন নেই। এই বর্তমানে কীরকম করব সেটি এখানে জায়গা আমরা দেখে নেব। নিবেদিতা যেরকমভাবে বলছেন, স্বামীজি যেমনভাবে বলেছিলেন। তবে এর পরের অংশটা দেখি। তবে আপনি ক্রিয়াকাণ্ড একেবারে উঠিয়ে দিতে বলেন না দেখছি। স্বামীজি বলছেন, না, আমার মূল মন্ত্র গঠন বিনাশ নয়। স্বামীজি বলছেন গঠন বিনাশ নয়, বর্তমান ক্রিয়াকাণ্ড থেকে নতুন নতুন ক্রিয়াকাণ্ড করতে হবে। এই বিষয়েরই অনন্ত উন্নতির সম্ভাবনা রয়েছে, এই আমার বিশ্বাস বলে হিন্দু জাতির ইতিহাসে
বলে বলছেন, হিন্দু জাতির ইতিহাসে বরাবর কখনোই বিনাশের চেষ্টা হয়নি, গঠনের চেষ্টা হয়েছে। তাহলে ঠাকুর যেমন বলতেন, মা বলছেন না, ঠাকুর কোনো কিছু ভাঙতে আসেননি, গড়তে এসেছেন, ঠিক সেই রকম এক সম্প্রদায় বিনাশের চেষ্টা করেন, তার ফলে ভারত থেকে বহির্ভূত হলেন, তার নাম বৌদ্ধ। এরকমভাবে বলছেন। এই যে আমরা দেখব স্বামীজি বলছেন ক্রিয়াকাণ্ডের যে পরিবর্তন, সেই ক্রিয়াকাণ্ডের কীরকম পরিবর্তন স্বামীজি চাইছেন সেটি আমরা দেখব। স্বামীজিকে যে রূপ দেখিয়েছি এই বইটা থেকে 190 থেকে 191 বিস্তারিত আলোচনা, আমরা সেই আলোচনাটা ছোট্ট করে নেব, কারণ নিবেদিতার সঙ্গে কথা হচ্ছে। সেখানে পাশ্চাত্য সেবাব্রতীকে শিক্ষাদান প্রণালী, স্বামীজি কীরকম যারা পাশ্চাত্য থেকে এসেছেন, নিবেদিতা, ম্যাকলাউড, সিট্রা ক্রিশ্চিয়ান ইত্যাদি, তাদেরকে কীরকমভাবে শিক্ষা দিতেন সে জিনিস তুলে ধরছেন। স্বাভাবিক সংস্কার বশে তিনি জানতেন প্রাচীন সমাজ যে সকল বন্ধন দ্বারা ঐক্যবদ্ধ ছিল, আধুনিক শিক্ষার আলোকে তাহাদের নূতন করিয়া অনুমোদন লাভ এবং পবিত্রতর রূপে পরিগ্রহণ একান্ত আবশ্যক। তাহলে প্রাচীন সমাজ, তাহলে বিভিন্ন আমাদের যে ক্রিয়াকাণ্ড সেগুলো কারণ কি ছিল? আমাদের বন্ধন। তাহলে বিভিন্ন ক্রিয়াকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের বন্ধন ছিল, সামাজিক বন্ধন, সামাজিক দায়বদ্ধতা। সেই বন্ধনটা এই ঐক্যবদ্ধ ছিল। তাহলে আধুনিক শিক্ষার আলোকে সেগুলোকে নতুন করে অনুমোদন করতে হবে, তার একটা নতুন রূপ দিতে হবে। কীরকম রূপ? মানে বর্তমানের প্রযোজ্য করে। নতুবা ওই শিক্ষা শুধু ভারতের অধঃপতনের সূচনা মাত্র বলিয়া প্রমাণিত হইবে। যদি প্রাচীন ধারাতে সেই প্রথাটাই চলে আসে, সেটি অধঃপতনের সূচনা মাত্র, মানে আর উন্নতি হলো না, এক জায়গায় যেন থেমে গেল, স্ট্যাগন্যান্ট ওয়াটার। মানে এক জায়গায় যদি বদ্ধ জলে কি হবে? সেই জলটা আর শুদ্ধ থাকে না, সে অপবিত্র হয়ে যায়। তাহলে এই প্রবাহমান জল সেটি হচ্ছে শুদ্ধ। তাহলে এই কর্মকাণ্ডটাকে প্রবাহের গতি অনুযায়ী তার কিছু পরিবর্তন ঘটাতে হবে। কিন্তু তিনি কদাপি চিন্তা করেন নাই যে এই প্রাচীন ও নূতনের সমন্বয় সাধন সহজসাধ্য। তাহলে প্রাচীন আর নূতনের সমন্বয় সেটি কিন্তু খুব সহজে হবে না। যে কারণে স্বামীজি আমরা দেখি ওখানে বললেন যে চিন্তাশীল কিছু যদি মানুষ এটা করতে পারেন, কিরূপে আধুনিক ভাবকে জাতীয়তা সম্পন্ন এবং প্রাচীন ভাবকে আধুনিক যুগের উপযোগী করিয়া তোলা যায়। তাহলে বলছেন আধুনিক ভাবকে জাতীয়তা সম্পন্ন এবং প্রাচীন ভাবকে আধুনিক যুগের উপযোগী করিয়া তোলা যায়, যাহাতে উভয়ের মধ্যে ঐক্য সাধিত হইতে পারে। তাহলে প্রাচীন এবং নবীনের মধ্যে একটি ঐক্য সাধন হতে পারে। এই কঠিন সমস্যা তাহার অধিকাংশ সময় ও চিন্তা অধিকার করিয়া থাকিত। মানে স্বামীজি সবসময় ভাবছেন, তিনি ঠিকই বুঝিয়াছিলেন যে যখন এই উভয়কে সংযোগ করিয়া একত্র করা যাইবে, তখনই জাতীয় শিক্ষার সূচনা ঘটিবে, তাহার পূর্বে নয়। তাহলে জাতীয় শিক্ষার সূচনা কিভাবে হবে? না আধুনিক ভাব আর প্রাচীন ভাব দুটোর মধ্যে রিকনসিলেশন, মানে অ্যাডজাস্টমেন্ট। এখানে তারপরেই বলছেন কি উপায়ে হিন্দু জীবনের প্রচলিত ঋণগুলিকে নতুনভাবে ব্যাখ্যা করা যাইতে পারে। আমরা ঋণ আছে, জন্মসূত্রেই আমাদের ঋণ, যেমন পিতৃঋণ, মাতৃঋণ ইত্যাদি। এখানে সেরকম পঞ্চযজ্ঞের কথা বলা হয়। সেই পঞ্চযজ্ঞ সেখানে বলা হবে পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ আর নৃযজ্ঞ। নৃযজ্ঞ মানে মানুষের যজ্ঞ। তাহলে এরকম এই পিতৃযজ্ঞ কি, দেবযজ্ঞ কি, ভূতযজ্ঞ কি, ব্রহ্মযজ্ঞ কি, নৃযজ্ঞ কি, আমরা নৃযজ্ঞটা একটু দেখব। মানুষের সেবার কথা কদাপি ভুলে যেও না। সেবার ভাব থেকে মানুষকে পূজা করার ভাব ভারতে বীজাকারে বর্তমান আছে, কিন্তু তার প্রতি কখনো বিশেষ জোর দেওয়া হয়নি। তাহলে অদ্ভুতভাবে এখানে বলছেন এই মানুষের পূজা, মানুষের সেবা, তাহলে মানুষকে পূজা করতে হবে। আমরা স্বদেশ মন্ত্র দেখেছি, তাহলে আমার ভাই বলে বলছেন, আমার রক্ত বলে বলছেন। এখানে বলছেন নৃযজ্ঞ কীরকম ছিল? মানুষের সেবার কথা কদাপি ভুলে যেও না। সেবার ভাব থেকে মানুষকে পূজা করার ভাব ভারতে বীজাকারে বর্তমান আছে,
কিন্তু তার প্রতি কখনো বিশেষ জোর দেওয়া হয়নি। তোমার মেয়েরা এর বিকাশ সাধন করুক, একে কাব্য ও চারুকলার অঙ্গ করে নিও। হ্যাঁ, প্রত্যহ স্নানের পর এবং আহারের পূর্বে ভিক্ষুকদের পা পূজা করলে একসঙ্গে হৃদয় ও হাতের আশ্চর্য রকম যথার্থ শিক্ষা হবে, এইরকমভাবে বলছেন। তারপর স্বামীজি কে বলছেন কীরকম, কে করতেন এরকম, মাতাজি করতেন। কে কোন মাতাজি? না, মহাকালী পাঠশালার প্রতিষ্ঠাত্রী যে মাতাজি, তিনি করতেন, তার ছাত্রীদের পূজা করতেন। মাতাজি আমাকে বলেছিলেন, স্বামীজি, আমার কোনো সহায় নেই, কিন্তু আমি এই পবিত্র কুমারীদের পূজা করে থাকি, এরাই আমাকে মুক্তির পথে নিয়ে যাবে। দেখলে তিনি প্রাণে প্রাণে অনুভব করেন যে এই সব কুমারীদের মধ্যে তিনি উমারই সেবা করছেন। বিদ্যালয় আরম্ভ করবার পক্ষে এ ভাবটি অতি চমৎকার। এরকমভাবে বলছেন। কীরকম হতে হবে তাহলে? যারা এটি করবে, এই নূতন ধরনের কর্মকাণ্ড অনুযায়ী চলবে, তাদের কি কোনটা খেয়াল রাখতে হবে? এই পেজেরই শেষের দিকে বলছেন, ব্রহ্মজ্ঞানী যে জাতির জীবনের চরম লক্ষ্য, তাহার পক্ষে জ্ঞানের বাহ্য প্রয়োগ বিষয়ে সম্পূর্ণ উদাসীন থাকিয়া কেবল জ্ঞানের জন্যই জ্ঞান চর্চা অবশ্যম্ভাবী মহত্ব বলিয়া বোধ হয়। তাহলে কি বলছেন? জ্ঞানের জন্য জ্ঞান। স্বামী যেমন বলছেন, ওয়ার্ক মানে কাজের জন্য কাজ, পূজার জন্য পূজা, ভালোবাসার জন্য ভালোবাসা, মানে লাভ ফর লাভ সেক, এরকমভাবে ইংরেজিতে বলছেন। ঠিক সেরকম এখানে জ্ঞানের জন্যই জ্ঞান চর্চা। তারপর বললেন, নাম, যশ ও ঐশ্বর্যের প্রতি প্রশান্ত নিরাসক্তি হইয়া প্রমাণ করে যে কর্মী, নাগরিক ও গার্হস্থ্য জীবনযাপন করিলেও ধর্মের দিক হইতে তিনি সন্ন্যাসী। তাহলে কীরকম? এই যারা এই কাজগুলো করতে পারে, এখানে বিশেষ করে মহাকালী পাঠশালার প্রতিষ্ঠাত্রী বা যারাই এইরকমভাবে কর্ম করতে চাইবে, অর্থাৎ সাধারণ গৃহস্থ মানুষও এই পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, নৃযজ্ঞ যদি ঠিক সেরকমভাবে করেন, তারা কোন জায়গায় উন্নীত হবেন? নাম, যশ ও ঐশ্বর্যের প্রতি প্রশান্ত নিরাসক্তি হইয়া প্রমাণ করে যে কর্মী, নাগরিক ও গার্হস্থ জীবনযাপন করিলেও ধর্মের দিক হইতে তিনি সন্ন্যাসী। তাহলে সন্ন্যাসী হতে গেলে কি করতে হবে? নাম, যশ, ঐশ্বর্য সব কিছুর প্রতি প্রশান্ত নিরাসক্তি, আসক্তিহীন অবস্থা। তাহলে এই রকম উন্নত হলে পারে তবে তাদের হাত দিয়ে আমরা এই নতুন ভারতের পরিকল্পনা দেখব। এর নতুন ভারতের পরিকল্পনা যখন দেখাচ্ছেন, তখন আমরা সরাসরি পরিব্রাজকের বেশ কিছু অংশে স্বামীজি বলেছেন। ষষ্ঠ খণ্ডের 64 পৃষ্ঠা থেকে 65 পৃষ্ঠা পর্যন্ত এই বিষয়ে উল্লেখ করছেন। কিরকম? ভারত বর্তমান ও ভবিষ্যৎ, এইরকম বলছেন। অর্থাৎ বর্তমানে কি আর ভবিষ্যতে কি হবে, কাদের হাত ধরে উঠবে, সেটি বলছেন আর্য বাবাগণের যা কি করো, প্রাচীন ভারতের গৌরব ঘোষণা দিনরাতি করো, আর যতই কেন তোমরা ডডম বলে ডমফাই করো, তোমরা উচ্চ বর্ণেরা কি বেঁচে আছো? তোমরা হচ্ছ 10,000 বছরের মমি। এটা হচ্ছে প্রাচীন অবস্থা দেখাচ্ছেন। এইবার আগামী ভারত কি হবে? যারা জীবন্ত, তারা কীরকম? যাদের চলমান শ্মশান বলে তোমাদের পূর্বপুরুষেরা ঘৃণা করেছেন, ভারতে যা কিছু বর্তমান জীবন আছে তা তাদেরই মধ্যে। তাহলে এই চলমান শ্মশান সাধারণ মানুষ, জনসাধারণ, তারা হচ্ছে চলমান শ্মশান, তাদেরই মধ্যে কিছু বর্তমান আছে। তাহলে আগামীটা কীরকম হবে? তোমরা শূন্যে বিলীন হও, আর নূতন ভারত বেরুক নাঙল ধরে, চাষার কুঠির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্য থেকে, বেরুক মুদির দোকান থেকে, ভুনোওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। কি করে এরা বেরুবে? না,
এই অদ্বৈত বেদান্তের ব্যবহারিক প্রয়োগে তাদের মধ্যে আত্মশক্তির চেতনা, অর্থাৎ আমাদের মধ্যে সেই শক্তি আছে, আমাদের দ্বারাও সম্ভব, যেটি স্বামীজি বলছেন যে এই অদ্বৈত বেদান্তটাকে এমনভাবে নিয়ে আসতে যাতে একটা শিশুও হজম করতে পারে, অর্থাৎ সাধারণ মানুষের বোধগম্য করে। তার পাশাপাশি কিভাবে হবে সেটি দেখাচ্ছেন বিভিন্ন জায়গায়, যে আগের যে ধারণা ছিল পঞ্চযজ্ঞ, সেই যজ্ঞটি কীরকম, প্রাচীন যে কর্মকাণ্ডের জায়গায় নতুন কর্মকাণ্ড কীরকম হবে, সেটার মাধ্যমে সাধারণ মানুষের কীভাবে উন্নতি হবে। তাহলে এই যে সাধারণ মানুষের কথা বললেন, তাদের কি আছে? এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার সহেছে, নীরবে সহেছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। তাহলে সহ্য করলে তার সহিষ্ণুতার গুণ বেড়ে যায়। এই সহিষ্ণুতার গুণ, তাহলে আমরা দুইভাবে আমাদের শক্তিকে প্রয়োগ করতে পারি। একটা সহ্য শক্তি বাড়াতে পারি, আর একটা সহ্য যেখানে অসহিষ্ণু হয়ে নিজের বল প্রয়োগ করতে পারি। তাহলে সহিষ্ণুতা, যত সহিষ্ণু হবে তত তার মধ্যে আমরা দেখি যে যত বেশি সহিষ্ণু হয়, ঠাকুর বলছেন যে সহ্য করো, যে সয় সে রয়। তাহলে এই যে সহ্য করার ক্ষমতা, অর্থাৎ তাকে টিকিয়ে রেখেছে। সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। তাহলে সনাতন দীর্ঘদিন ধরে দুঃখ ভোগ করে এসেছে, তাতে কি পেয়েছে? জীবনী শক্তি। তাহলে একটা সহিষ্ণুতা, একটা জীবনী শক্তি। এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে, আধখানা রুটি পেলে ত্রৈলোক্যের তেজ ধরবে না। এরা রক্ত বীজের প্রাণ সম্পন্ন, আর পেয়েছে অদ্ভুত সদাচার বল, যা ত্রৈলোক্যে নেই। তাহলে কি কি আছে? সহিষ্ণুতা, জীবনীশক্তি, সদাচার বল। এত শান্তি, এত প্রীতি, এত ভালোবাসা, এত মুক্তি, চুপ করে দিনরাত খাটা এবং কার্যকালে সিংহের বিক্রম, অতীতের কঙ্কাল জয়, এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত। তাহলে আগামী ভারত, নতুন ভারত কাদের মধ্যে দিয়ে গঠন হবে সেটি বলছেন। ওই তোমার রত্নপেটিকা, তোমার মানিকের আংটি ফেলে দাও, এদের মধ্যে যত শীঘ্র পারো ফেলে দাও। এই মানিকের আংটি অর্থাৎ বিদ্যা, বুদ্ধি, এইসব। তুমি যাও হাওয়ায় বিলীন হয়ে, অদৃশ্য হয়ে যাও, কেবল কান খাড়া রেখো। তোমার যাই বিলীন হওয়া, অমনি শুনবে কোটি জিমুত স্যান্দি, ত্রৈলোক্য কম্পনকারী ভবিষ্যৎ ভারতের উদ্বোধন ধ্বনি। ওয়া গুরু কি ফাতে, অর্থাৎ গুরুজির জয়, গুরুই ধন্য হন, গুরুই জয়যুক্ত হন। এইরকমভাবে নূতনভাবে ভারত জাগবে সাধারণ মানুষের মধ্যে থেকে। এই যে সাধারণ মানুষের মধ্যে থেকে যখন জাগবে, তখন সেই সাধারণ মানুষের কথা বলতে গিয়ে স্বামীজি আরও বেশ কিছু কথা বলেন। কাদের কথা বলবেন সেটা দেখি এই পরিব্রাজকেরই একটি অংশে। সেখানে বলছেন ভারতবর্ষের কীরকম অবস্থা হয়েছে। তো ভারতবর্ষের অবস্থা সেই সময় বিভিন্ন ইংরেজ তো আছেই, বাকি যারা সব বাণিজ্য করতে এলো তারা সব ভারতবর্ষ থেকে ভারতের সাধারণ মানুষকে ঠকিয়ে ভারতবর্ষে ধন দৌলত নিয়ে তারা নিজেদের দেশে চলে যাচ্ছে। ভারতবর্ষ আস্তে আস্তে একদম দুর্বল হয়ে পড়ছে আর্থিকভাবে। আর একাধারে এই উচ্চ বর্ণের মানুষ বা শিক্ষিত মানুষ নিজের স্বার্থের জন্য তারা এর উপরে আবার কষ্ট দিচ্ছে, সেটিকে এরকম দেখাচ্ছেন। এদিকে পর্তুগিজরা ভারতের নূতন পথ আফ্রিকা বেড়ে আবিষ্কার করলে, ভারতের লক্ষ্মী পর্তুগালের উপর সদয় হলেন। পরে ফরাসি, ওলন্দাজ, দিনেমার, ইংরেজের ঘরে ভারতের বাণিজ্য। তাহলে ভারতের বাণিজ্য কোথায়? ইংরেজের ঘরে। রাজস্ব সমস্তই, তাহলে বাণিজ্য, রাজস্ব সমস্তই ইংরেজের ঘরে। তাই ইংরেজ এখন সকলের উপর বড় জাত। তাহলে ইংরেজটা কিভাবে বড় হলো না, ভারতের বাণিজ্য করছে আর ভারত থেকে রাজস্ব নিচ্ছে। তবে এখন আমেরিকা প্রভৃতি দেশে ভারতের জিনিসপত্র অনেক স্থলে ভারত অপেক্ষাও উত্তম উৎপন্ন হচ্ছে। তাহলে ভারতে যা উৎপন্ন হতো তার থেকেও ভালো ভালো উৎপন্ন দেখা যাচ্ছে কোথায় না, আমেরিকায়। তাই ভারতের আর তত কদর নাই, ভারতের কদর কমছে। একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না। ভারত নেটিভ পূর্ণ,
ভারত যে তাদের ধন সভ্যতার প্রধান সহায় ও সম্বল, সে কথা মানতে চায় না, বুঝতে চায় না। কারা? না ইউরোপেরা। আমরাও বোঝাতে কি ছাড়ব? ভেবে দেখো কথাটা কি। ওই যে চাষা, ভূষা, তাঁতি, জোলা, ভারতের নগণ্য মানুষ, বিজাতি বিজিত, স্বজাতি নিন্দিত ছোট জাত। অদ্ভুতভাবে শব্দ চয়ন করছেন, বিজাতি বিজিত, স্বজাতি নিন্দিত ছোট জাত। তারাই আবহমান কাল নীরবে কাজ করে যাচ্ছে, তাদের পরিশ্রম ফলও তারা পাচ্ছে না। তাহলে জেলে, তাঁতি সব কাজ করছে, কিন্তু অর্থ পাচ্ছে না। কিন্তু ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে দুনিয়াময় কত পরিবর্তন হয়ে যাচ্ছে। দেশ, সভ্যতা, প্রাধান্য ওলটপালট হয়ে যাচ্ছে। তাহলে দেশ, সভ্যতা, প্রাধান্য ওলটপালট হয়ে যাচ্ছে কীরকমভাবে? স্বামীজি বলছেন, পর্যায়ক্রমে শাসন চলে কার কার? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে শূদ্র আসছে, দেশ, সভ্যতা, প্রাধান্য ওলটপালট হয়ে যাচ্ছে বলেই বলছেন, হে ভারতের শ্রমজীবী। এবার চলল শূদ্র জাতিতে। তোমার নীরব, অনবরত, নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ভেনিস, জেনোয়া, বেগদাদ, সমরকন্দ, স্পেন, পর্তুগাল, ফরাসি, দিনেমার, ওলন্দাজ ও ইংরেজের ক্রমান্বয়ে আধিপত্য ও ঐশ্বর্য। তাহলে তোমার নীরব, অনবরত, নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ কার? না ভারতের শ্রমজীবীর যে পরিশ্রম, তাতেই সকলের আধিপত্য আর ঐশ্বর্য। আর তুমি কে ভাবে এ কথা? মানে যার, আমাদের ভারতবর্ষের দেশেও তাই, যারা কৃষক তারা আর মুনাফা পায় না, যারা বিজনেস করে তারাই মুনাফাটা পায়। সেটাই বলছেন স্বামীজি। তোমাদের পিতৃপুরুষ দুখানা দর্শন লিখেছেন। এবার একদম উচ্চ বর্ণ পণ্ডিত তাদের দিকে আসছেন। তোমাদের পিতৃপুরুষ দুখানা দর্শন লিখেছেন, 10খানা কাব্য বানিয়েছেন, 10টা মন্দির করেছেন। তোমাদের ডাকের চোটে গগন ফাটছে। আর যাদের রুধিস্রাবে, মানে রক্ত বা কষ্ট, পরিশ্রম, যাদের রুধিস্রাবে মনুষ্য জাতির যা কিছু উন্নতি, তাদের গুণগান কে করে? তাহলে সাধারণ মানুষের গুণগান কেউ করে না, রাজারই গুণগান করে। কিন্তু রাজার শক্তি কার? না প্রজাপুঞ্জই হচ্ছে রাজার শক্তি। তাদের গুণগান কে করে? লোকজয়ী, ধর্মবীর, রণবীর, কাব্যবীর, সকলের চোখের উপর, সকলের পূজ্য। কিন্তু কেউ যেখানে দেখে না, কেউ যেখানে একটা বাহবা দেয় না, সেখানে সকলে ঘৃণা করে, সেখানে বাস করে অপার সহানুভূতি, অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা। আমাদের গরিবরা ঘর দুয়ারে দিনরাত যে মুখ বুজে কর্তব্য করে যাচ্ছে, তাতে কি বীরত্ব নাই? বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয়। 10,000 লোকের সামনে, বাহবার সামনে কাপুরুষ অক্লেশে প্রাণ দেয়, ঘোর স্বার্থপর ও নিষ্কাম হয়। কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তে যিনি সেই নিঃস্বার্থতা, কর্তব্যপরায়ণতা দেখান, তিনিই ধন্য। সে তোমরা ভারতের চিরপদদলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম করি। তাহলে এইরকমভাবে বলছেন, এই যে নূতন ভারত কাদের ভেতর থেকে বের হবে, কারা করবে, অর্থাৎ এটিকে সম্ভব ভারতে, ভারতে কিভাবে সম্ভব যে ভারতবর্ষ আবার উঠবে, এরকম ওঠার জন্য, ভারতে ওঠার জন্য সাধারণ মানুষকেই আগিয়ে আসতে হবে, নইলে সম্ভব নয়। নইলে সম্ভব নয় কেন? না সাধারণ মানুষের মধ্যে দিয়েই সেটি কাজ হবে। স্বামীজি বলছেন, ধনী লোক, বড় লোকের উপর স্বামীজি সেরকম আশা রাখেন না। যারা সাধারণ মানুষ, এমনি বলা হয় দরিদ্রই দরিদ্রের কষ্ট বোঝে, বাকি কেউ কারোর কষ্ট বুঝতে চায় না। তাহলে ভারতবর্ষ কখন জাগবে? না স্বামীজি যেমনভাবে তার কেবলমাত্র তার শিষ্য, সন্ন্যাসী এবং সাধারণ মানুষের কাছে, যুবকদের কাছে বিশেষ করে আশা রাখছেন, এই অদ্বৈত বেদান্তের ভাব যদি কার্যকরী করা সম্ভব হয়, সকলের মধ্যে এই সহানুভূতি, ক্ষমা, দয়া, তিতিক্ষার ভাব নিয়ে সকলে একসঙ্গে বড় হব, আবার আমরা নূতন ভারত গড়ব, যেখানে এই
জাতির বিচারের থেকে সবাই আমরা মানুষ, মানুষে মানুষের জন্য, এইরকম ভাব নিয়ে, যেখানে প্রকৃত জ্ঞানের সঙ্গে প্রকৃত প্রেম, নিষ্কাম নিঃস্বার্থ অবস্থা, আর কাম কাঞ্চন ত্যাগী যথার্থ মানুষ, অর্থাৎ নিজের চাওয়া পাওয়াটা দূরে থাকবে, নিজের গুরুর চাওয়া পাওয়া কিংবা আমার দেশ, আমার মৃত্তিকা, আমার সাধারণ মানুষ, তাদের উন্নতিতেই আমার উন্নতি, এরকম ভাবনা যখন থাকবে, তখন সত্যিকারের ভারতবর্ষ আগাবে। তাহলে স্বামীজির নূতন ভারত গঠনে যারা সহযোদ্ধা হতে চান, স্বামীজি যেমনভাবে চেয়েছেন, তারা আমাদের প্রত্যেককেই সৎ গুণগুলোকে আয়ত্ত করতে হবে। সৎ গুণগুলো যদি আয়ত্ত করা সম্ভব হয়, সেই সদ্গুণের মাপকাঠি কীরকম হবে বলছেন, নূতন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের নূতন ভাবনা গড়ে তুলতে হবে। নূতন কর্মকাণ্ড কি, সেটিও স্বামীজি উল্লেখ করেছেন। আমরা চাইব স্বামীজির ভাবনায় আগামী ভারত তৈরির পরিকল্পনা স্বামীজি যেমন চেয়েছেন, আমরা নিজ নিজ কর্ম, ক্ষমতা, ভাবনা, শুদ্ধ চিন্তা, শুদ্ধ ভাবনা দিয়ে যেন স্বামীজির এই কাজে নিজেকে যন্ত্রের মতো করার চেষ্টা করতে পারি। স্বামীজি আমাদের কৃপা করুন, যাতে স্বামীজির ভাবনায় আগামী ভারতের তৈরিতে নিজেকে যেন নিয়োজন করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।